এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আর আজকের পর্বের বিষয় জৈব পদ্ধতিতে বিকল্প চাষ। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন প্রাক্তন কৃষি প্রশিক্ষক রবিউল হক, কৃষি প্রশিক্ষণ কেন্দ্র নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যিনি প্রাক্তন কৃষি প্রশিক্ষক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের বিষয় তো আজকে রেখেছি যে জৈব পদ্ধতিতে বিকল্প চাষ। তো প্রথমেই একটু আমরা জানতে চাইব আপনার থেকে যে এই বিকল্প চাষ ব্যাপারটা কি। দেখুন, আমরা গতানুগতিকভাবে যে চাষবাস আমাদের বাবা ঠাকুরদারা করে এসেছেন এবং তার ফলে আমাদের যে বর্তমান যে চাষটা চলছে এর মধ্যেও আমরা কিছু লাভের জন্য এবং আধুনিক পদ্ধতিতে কিছু বিকল্প চাষ করতেই পারি। এই পদ্ধতিগুলো যদি অবলম্বন করা যায় তাহলে আমাদের চাষবাসে যে ধারণাটা ছিল যে চাষ করা মানেই জমি নষ্ট করা বা সময় নষ্ট করা, লস হওয়া, আমাদের লাভ না হওয়া, তো এইগুলো হবে না যদি আমরা বিকল্প চাষের একটু চিন্তাভাবনা করতে পারি। কারণ সেই শাক সবজি, ধান, পাট, গম, এটা কন্টিনিউ যেভাবে আমরা চাষ করে আসছি বা আমার বাবা কাকারা বা জ্যাঠারা বা দাদুরা যারা চাষ করে এসেছেন, সেই ক্ষেত্রে আমাদের বর্তমান সমাজে যে চাহিদা অনুযায়ী আমরা এমন কিছু চাষ করতে পারি যেখানে এর বিকল্প চাষই বলা যাবে। যেমন ধরুন, আমরা দেখেছি নভেম্বর ডিসেম্বর মাসে সবাই শাক সবজি বা বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লঙ্কা, গাজর, মূলো এইসবগুলো ব্যাপকভাবে চাষ হয়। সিজন ফসল। হ্যাঁ, সিজন ফসল। কারণ এটা দেখা যাচ্ছে আমন ধান উঠে যাওয়ার পরে জমিটা একটা ফাঁকা হয়ে যায় এবং সবাই এটা করেন। এবার যেটা সমস্যা হয়ে দাঁড়ায়, সবার যখন ফসলটা উঠে বাজারে যায় তখন দেখা যায় ফুলকপি ভর্তি, বাঁধাকপি ভর্তি, টমেটো ভর্তি, এবারে দাম আর থাকে না। এমনও হয়ে যায় যে বাঁধাকপি বাজারে নিয়ে গেছে, বিক্রি করতে পারেনি, ফেলে দিয়ে এসছেন। ফুলকপি 4 টাকা 5 টাকা পিস, অথচ একটা ফুলকপি ফলন করতে গেলে 5 থেকে 6 টাকা খরচ হয়, অথচ সেটা আমাদের অনেক সময় 4 টাকা 3 টাকাতেও বিক্রি করতে হয়। তো আমরা যদি সবাই মিলে একই ফসল গাদাখানিক না করে কিছুটা যদি আমরা একটু চিন্তাভাবনা করি, এই ক্ষেত্রে কি হয়, নভেম্বর ডিসেম্বর মাসে আমরা কিছু ডাল শস্য, তৈলবীজ করতে পারি, যেটার একটা ভালো দাম পাবো। আচ্ছা। এবং প্রত্যেকে লাভবান হবে। কারণ সরিষার তেলের কথাই বলি, যদি সরিষার তেলের কথা বলা হয়, এখন দেখুন 150 টাকার উপরে তেলের লিটার বা কেজি,
অথচ আমরা সরিষাটা চাষ করতে পারি এবং সেটা নিজেদের সংসারের প্রয়োজনীয় তেলটাও পাবো, প্লাস আমরা সরিষা বিক্রি করতে পারবো, এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের লস হয় না। হুম, তো এইরকম ধরনের প্রত্যেকটা সিজনে আমাদের যেটা চিরাচরিত পদ্ধতিতে যে চাষগুলো হয়ে আসছে আসুক, কিন্তু তার সঙ্গে আমরা কিছু বিকল্প করতে পারি। এছাড়া এমন কিছু জমি আছে যেসব জমিগুলো আমাদের জমিটাকে তিনটে আমরা ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে হাইল্যান্ড, উঁচু জমি, একটা মাঝারি জমি, আর একটা হচ্ছে নিচু জমি। তো উঁচু জমি যতগুলো পাওয়া যায়, যেখানে বর্ষাকালে জল জমে না এবং জল নিকাশির সুন্দর ব্যবস্থা থাকে, এই সব জমিগুলো যদি আমরা এই চিরাচরিত প্রথায় এই শাক সবজি বা ধান ইত্যাদি না করে আমরা কিছু ফল চাষের দিকে যেতে পারি। কারণ সেগুলো দেশীয় ফল। হ্যাঁ, দেশীয় এবং বিদেশি ফলও আমরা করতে পারি, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের মাটিটা এমন সুন্দর যে সমস্ত রকমেরই ফল কম বেশি এখানে সম্ভব। আচ্ছা, তো এই দিকটা যখন আমরা যেতে পারলে আমরা কিন্তু একটা বিকল্প চাষও পেলাম এবং একটা অর্থনৈতিকভাবে নিশ্চিত লাভ যেটা। আর এই বিকল্প চাষের ক্ষেত্রে মাটির কোনো উপকারিতা বা মাটির ধরনটা বলতে আমাদের এই ক্ষেত্রে যেটা লাগে সেটা হচ্ছে মানে যে কোনো ধরনের মাটিতে ফসলটি হবে, কিন্তু মাটি উঁচু হতে হবে, আচ্ছা, নিচু মাটিতে হবে না। জমিটা উঁচু হতে হবে, হাইল্যান্ড, হুম, যেন বর্ষার সময় জল না জমে। আচ্ছা, তাহলে কিন্তু যে কোনো ফল আমরা ওখানে করতে পারি, যে ফলগুলো আমাদের পশ্চিমবঙ্গ বা পূর্ব ভারতে সুইটেবল হয়েছে এবং এখানে কম বেশি চাষ হয়, সেটা আমাদের দেশি ফলও হতে পারে। বেশ। তাহলে বিকল্প চাষ সম্বন্ধে আমরা জানলাম, এবং বিকল্প চাষ আমরা কেন করব সেটাও আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে বললেন। তো আমরা যেটা জানতে চাইছি যে জৈব পদ্ধতিতে বিকল্প চাষ বলছি, তো এই ক্ষেত্রে জৈব পদ্ধতিতে চাষ করে কি লাভ পাওয়া যাবে আদৌ? হ্যাঁ, এটা একটা খুব সুন্দর প্রশ্ন। কারণ হচ্ছে জৈব পদ্ধতিতে চাষ করলে, যেহেতু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এই জমি বা মাটি, এটা আজকে আমরা দীর্ঘ 40-50 বছর ধরে রাসায়নিক সার বিষ ব্যবহার করে এসেছি। 40-50 বছর সবুজ ধরে। বিপ্লবের পর। হ্যাঁ, সবুজ বিপ্লবের পরে আমরা যথেষ্ট পরিমাণে রাসায়নিক সার এবং রাসায়নিক বিষ ব্যবহার করেছি, এবং এর ফলে হয় কি, জমির যে মাটির চরিত্র এবং জমির চরিত্র হুম, দুটোই কিন্তু পরিবর্তন হয়ে গেছে, বদলে গেছে। এখন ওই পদ্ধতিতে আমাদের আবার যদি ফিরে আসতে হয়, তাহলে একমাত্র রাস্তা হচ্ছে অর্গানিক মেথডস বা জৈব পদ্ধতিতে চাষ করা। কিন্তু এটা সময় বেশি লাগবে, কম করে 3 থেকে 4 বছর যদি আমরা রাসায়নিক সারকে পুরোপুরি ছেড়ে দেওয়া যাবে না। আচ্ছা, কারণ একজন কৃষক, তিনি যে ফলনটা পেয়েছেন সেই ফলনটা যদি নতুন পদ্ধতিতে কমে যায়, তিনি কিন্তু দ্বিতীয়বার এই পদ্ধতি নেবেন না। এক্ষেত্রে আমরা কি করি, সাধারণত যেটা করা হয় যে একটা জমি ধরুন 50 বছর ধরে রাসায়নিক সার বিষ দেওয়া হয়েছে, এবার আমরা জৈব পদ্ধতিতে আসছি। এবার জৈব পদ্ধতি আসা মানেই আমাদের জৈব সার ব্যবহার করা হচ্ছে, জৈব কীটনাশক ব্যবহার করা হবে, ঠিক আছে। এবং তখন আমরা কি করছি, আমরা এইটা কৃষকদের পরামর্শ দিচ্ছি যে আপনারা 25% রাসায়নিককে কমান, 25%, আচ্ছা, 25%, আর 75% আপনি জৈবটা দিন। দিয়ে একটা বছর দেখুন, দ্বিতীয় বছরেও দেখুন, 50-50 করে দেখুন। তারপরে দেখবেন এইভাবে করতে করতে 3 থেকে 4 বছর পর এই মাটির চরিত্র পাল্টে যাবে, মাটির গ্রথন এবং গঠন এবং সমস্ত কিছু, এর পিএইচ, এর খাদ্যর যে ভাণ্ডার, সব কিছু আস্তে আস্তে পাল্টাবে। তবে এটা কম করে 3 থেকে 5 বছর লাগবে। এই 3 থেকে 5 বছর কৃষকদের একটু ধৈর্য ধরে আস্তে আস্তে জৈব সারকে দিন দিন মানে ব্যবহার বাড়াতে হবে, আর রাসায়নিক সার বিষকে আস্তে আস্তে কমাতে হবে। তারপরে কিন্তু এইভাবে 4-5 বছর পর এই জমিটা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আনা যাবে। তাহলে আমরা রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহার করতে পারি, কিন্তু তার জন্য ধাপে ধাপে আমাদের নানান পদ্ধতি অবলম্বন করতে হবে। অবশ্যই। আরও যদি কিছু পদ্ধতি মানে এই ক্ষেত্রে বলেন। আরও পদ্ধতি হচ্ছে, যখনই আমরা জৈব সার বেশি করে ব্যবহার করব, তখন আমাদের এই মাটির যেটা সমস্যা, সেটা হচ্ছে জল নিকাশি এবং জল ধারণ ক্ষমতা। এই দুটো কিন্তু রাসায়নিক সার ব্যবহারে কিন্তু নষ্ট হয়ে যায়। জৈব সার ব্যবহার করলে জল ধারণ ক্ষমতা বাড়বে, মাটিতে যে জলটা দেব, ইরিগেশনটা দেওয়া হবে, জল সেচন দেওয়া হবে, সে জলটা ধরে রাখতে পারবে জৈব সারে। আর জল নিকাশি, যেটা বারবার রাসায়নিক সার ব্যবহার করার পরে মাটিটা ধুলোর মতো হয়ে যায়, বালির মতো হয়ে যায়, অতএব যতই আমরা জল দিই না কেন সব কিন্তু শোষণ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা যদি জৈব পদ্ধতিতে চাষ শুরু করি, আগামী দিনে
মাটির আমাদের অনেকগুলো উন্নতি হতে বাধ্য। আচ্ছা। 2 নম্বর হচ্ছে মাটিতে বসবাসকারী উপকারী এবং অপকারী যে জীবাণুগুলো, এদের সংখ্যা কিন্তু দিনের পর দিন কমে যাচ্ছে। কারণ কীটনাশকের কারণে বা সারের হ্যাঁ, কারণে? কীটনাশকের কারণে এবং রাসায়নিক সারের ব্যবহারের কারণে। কারণ হচ্ছে যে এই যে মাটিতে বসবাসকারী যে জীবাণুগুলো আছে, এদের খাবার কিন্তু জৈব সার, হিউমাস এবং পচনশীল বস্তু, এইগুলো হচ্ছে এদের খাবার। কিন্তু যখন ইউরিয়া, ফসফেট, পটাশ ইত্যাদি ব্যবহার করছি, তখন কিন্তু এই খাবারগুলো এই জীবাণুরা খেতে পারে না, কারণ এদের বংশবৃদ্ধি দরকার। সেই বংশবৃদ্ধিটা কিন্তু জৈব সার ছাড়া সম্ভব নয়। তো এইভাবে যদি আমরা মাইক্রো অর্গানিজম বলা হয়, অণুজীবগুলো, এদের সব বংশ যদি আমরা বৃদ্ধি করাতে পারি, তাহলে আগামী দিনে আমাদের কিন্তু ফলনটা বাড়বে। তো এই ক্ষেত্রে কৃষকদের কি কি করণীয় আছে? কৃষকদের করণীয়, কৃষকদের প্রথমে এই পদ্ধতিটা আমি বলবো যে একসাথে কোনো কৃষকের 10 বিঘা জমি আছে, তা আমরা বলবো যে 10 বিঘা জমিতে এই প্রকল্প করার দরকার নেই, আপনি 1 বিঘা জমি করুন, ছোট করে করুন, আর 9 বিঘা জমি আপনি যেমন করছিলেন তেমনটি করুন। এইবারে 1 বিঘা জমির ওপরে রেজাল্ট নিয়ে আপনি আগামী দিনে অবশ্যই এগোবেন। যখন কৃষক দেখবে যে হ্যাঁ 1 বিঘা জমি থেকে আমার অনেক জল বেঁচেছে, লেবার বেঁচেছে, আমার কীটনাশক লাগেনি, রাসায়নিক সারের একটা খরচ বেঁচেছে, আমার জৈব সার ব্যবহার করে আমার জমির অনেক মাটির ডেভেলপ হয়েছে, উন্নতি হয়েছে, তখন কিন্তু কৃষক আস্তে আস্তে 2 বিঘা, 3 বিঘা, 4 বিঘা করে একটা সময় পুরো অর্গানিক মেথডসই চাষ করবেন। তার জন্য আমাদের একটু সময় দিতে হবে। তাহলেই জৈব পদ্ধতিতে বিকল্প চাষের ক্ষেত্রে কৃষককে আগে থেকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। অফকোর্স আমাদের কৃষকদের একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে যে আমরা পরিকল্পনা ছাড়া চাষ করছি। সবাই করছে, আমিও করছি, দেখাদেখি চাষ, পাশাপাশি বাস, এটা হয়তো প্রবাদে সম্ভব, কিন্তু বাস্তবে সম্ভব নয়। এখন দেখাদেখি চাষ করে ওই বাঁধাকপি বাজারে বিক্রি হয় না, ফুলকপি বাজারে বিক্রি হয় না, টমেটো বাজারে গিয়ে ফেলে দিয়ে আসতে হচ্ছে, তা আমার এরকম দেখাদেখি চাষ করে কী লাভ? সেজন্য পরিকল্পনা গ্রহণ করতে হ্যাঁ, সেই জন্য আমাদের প্রথমেই দেখতে হবে যে ফসলই আমরা করি না কেন, আগে জানতে হবে এটা 2 মাসের ফসল আছে, কোনোটা 65-70 দিন, কোনোটা 75 দিনে ওঠে, কোনোটা 90 দিনে ওঠে। আমি ঠিক সেইভাবে যদি পরিকল্পনা করে চাষটা করি, তাহলে আমাদের লাভ হতে বাধ্য। আমি এই ব্যাপারে একটা ছোট্ট পরামর্শ দিতে পারি। প্রতি বছর রমজান মাস আসে, এই সময় শসা এবং কলার একটা বিরাট দাম থাকে। তাহলে আমি যদি জানতে পারি যে আগামী বছর এপ্রিল মাসের এত তারিখে রোজা, আমি তার থেকে যদি 55 দিন থেকে 70 দিন পিছিয়ে আমি শসার বীজটা বুনে রাখি, তাহলে কিন্তু আমি পুরো রোজার মার্কেটটা পেতে পারি। একইভাবে আমরা পুজোর সময় মার্কেটটা পেতে পারি। পুজোর সময় সেইভাবে আমরা যদি করি যে আমাদের পুজো এই সময় শুরু হচ্ছে, আমি ঠিক তার থেকে 2.5 মাস পিছিয়ে গিয়ে যদি আমরা শসার দানাটা ফেলি, তাহলে কিন্তু পুজোর সময়, বিশেষ করে সরস্বতী পুজোর সময়, দুর্গা পুজোর সময়, এই যে একটা ফলের যে একটা বিশাল চাহিদা, এটা ভাবা যায় না। অন্য সময় যে শসা 30 টাকা বিক্রি হয় না, রোজা পড়ার সাথে সাথে 60 টাকা। এই প্ল্যানিংগুলো আমাদের ধরতে হবে। কৃষককে আমি এক কথায় একটা ছোট্ট কথা বলতে চাইছি, কৃষককে যদি লাভবান হতে হয়, প্রথমেই তাকে ব্যবসায়ী মানসিকতা আনতে হবে। তাহলে আগে থেকে আমাদের ভাবনা রাখতে হবে, পরিকল্পনা করতে হবে, সেই মতো কিন্তু আমরা চাষে এগোবো। এবং আমাদের যে সমস্ত চাষের যে সমস্ত বিশেষজ্ঞরা আছেন আর কি, আধিকারিকরা আছেন, তাদের থেকেও আমাদের পরামর্শ নিতে হবে। অবশ্যই সবার কাছে পরামর্শ নিতে হবে। আর একটা কথা আমি একটু বলতে চাইছি, সেটা হচ্ছে যে আগামী দিনে আমরা এই যে রাসায়নিক বিষ ব্যবহার করছি না, এই রাসায়নিক বিষ যত ব্যবহার হচ্ছে ততই কিন্তু পোকার উপদ্রব বাড়ছে, কমছে না, বাড়ছে। কারণ আজকে আমি লিটারে 3 ml করে, মিলিলিটার করে যে ওষুধটা স্প্রে করলাম, তাতে দেখা গেল 100টা পোকার মধ্যে 95টা পোকা মরেছে, কিন্তু 5টা বেঁচে গেছে। এই 5টা পোকা কিন্তু আগামী দিনে যে ডিম পাড়বে বা বাচ্চা দেবে, এরা কিন্তু 3 ml মরবে না, এদের মারতে গেলে 10 ml লাগবে। অতএব ওদের রেজিস্ট্যান্ট পাওয়ার আমরা বাড়িয়ে দিচ্ছি। এক কথায় বলা যেতে পারে, যত বীজ দেবেন তত পোকার উপদ্রব বাড়বে। এটা একমাত্র জৈব পদ্ধতিতে এলে আপনার বীজ দেওয়াটা টোটালি কমে যাবে, কারণ এখানে জৈব বীজ ব্যবহার করা হবে। তো সেই জন্য আগামী দিনে আমরা পরিকল্পনা মাফিক চাষ করব এবং যতটা পারি রাসায়নিক সার বীজ থেকে দূরে থাকব। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর।
আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz community radio যাদবপুর ইউনিভার্সিটি। JU কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টসে শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা। ম্যাটিক্স কৃষি পাঠশালার আমাদের আজকের বিষয় জৈব পদ্ধতিতে বিকল্প চাষ। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আজ প্রাক্তন কৃষি প্রশিক্ষক রবিউল হক, কৃষি প্রশিক্ষণ কেন্দ্র নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। আমরা আগে আপনার থেকে যেটা শুনলাম যে বিকল্প চাষ কি, বিকল্প চাষ আমরা কেন করব এবং জৈব পদ্ধতিতে বিকল্প চাষ সম্ভব কিনা, লাভজনক কিনা, বা জৈব পদ্ধতিতে চাষ করার জন্য কৃষকদের কি কি পরিকল্পনা গ্রহণ করতে হবে। এই যে আপনি বলছিলেন যে আমরা যখন কীটনাশক দিচ্ছি, এই কীটনাশক দেওয়ার ফলে কীটদের কি আমরা মারতে পারছি না, বা তাদের রেজিস্ট্যান্স পাওয়ার বেড়ে যাচ্ছে। পরবর্তীকালে যে বাচ্চা আসছে তারা ওই নির্দিষ্ট ডোজে মরছে না, মরছে না। ডবল ডোজ দিয়ে মারা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা কি করব যদি একটু বলেন। এই ক্ষেত্রে আমাদের বীজ দেওয়াটা কমাতে হবে, কিন্তু আমাদের তো ওই কীটগুলোকে মারতে হবে না, এটা আমাদের একটা মানসিকতা। এটা কৃষকদের মধ্যে এই মানসিকতাটা সৃষ্টি করেছে কিছু অসাধু ব্যবসায়ীরা। তারা কথায় কথায় বীজ বিক্রি করে এই জায়গাটা তৈরি করা হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে আমাদের একটুখানি কৃষকদের জানতে হবে যে যতগুলো পোকা আছে এর মধ্যে কিন্তু শত্রু পোকা আছে, মিত্র পোকা আছে। আচ্ছা, বন্ধু পোকাও আছে। হ্যাঁ, বন্ধু পোকাও আছে। আমাদের বন্ধু পোকাগুলো চিনতে হবে। দুর্ভাগ্যের বিষয়, আমরা যখন কীটনাশক ব্যবহার করি প্রথমেই বন্ধু পোকাগুলো মারা যায়, আর থেকে যায় শত্রু পোকাগুলো। এই শত্রু পোকা যখন সামান্য ডোজে এই ধরনের বিষক্রিয়ার ফলে কিছু মরল না, এরা যখন ডিম পাড়বে, এদের শরীরের এমন একটা রেজিস্ট্যান্ট পাওয়ার তৈরি হয়ে যাচ্ছে, ওই ডিম থেকে যে বাচ্চাটা তৈরি হবে সে কিন্তু ডবল ডোজেও মরবে না। আমরা কিন্তু প্রতিনিয়ত বিষ প্রয়োগ করে করে আমরা পোকার যে দৈহিক ক্ষমতা বাড়িয়ে দিচ্ছি। তাহলে এই বিষ প্রয়োগের ক্ষেত্রে আপনি কৃষক বন্ধুকে কি পরামর্শ দেবেন? বিষ প্রয়োগের ক্ষেত্রে বলবো যতদূর সম্ভব বিষ প্রয়োগ করবেন না, কারণ আপনার জমির মধ্যে যথেষ্ট বন্ধু পোকা আছে, এদেরকে একটু চিনুন। দেখবেন এক একটা বন্ধু পোকা সারাদিন 8টা 10টা 15টা করে শত্রু পোকার ডিম বা ছোট ছোট শুককিট মুক্কিটকে খেয়ে ফেলে। এটা আমরা জানি না, কিন্তু যখন আমরা স্প্রে করছি, বীজ দিচ্ছি, তখন কিন্তু প্রথমেই বন্ধু পোকাগুলো মারা যায়। 1 নম্বর। 2 নম্বর পরামর্শ দেব, ফেরামন ট্র্যাপ বলে একটা ট্র্যাপ আছে, একটা ফাঁদ, একটা হলুদ রঙের একটা ফাঁদ পাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, জাস্ট হলুদ কালারের একটা কাগজ, তার উপরে আঠা দেয়া থাকে। আচ্ছা। ওইগুলো যদি জমিতে কয়েকটা বসিয়ে দিতে পারেন, বিঘা প্রতি 8টা 10টা 15টা, তাহলে দেখবেন মাজরা পোকার যে পূর্ণাঙ্গ মত, ওরা এই হলুদ রঙে আকৃষ্ট হয়ে সরাসরি গিয়ে ওখানে ধাক্কা দিয়ে পড়বে এবং আঠাতে জড়িয়ে যাবে। এইভাবে আমরা অনেক শত্রু পোকাগুলোর তাদের যে মত, যে পূর্ণাঙ্গ পোকা, তাদের আমরা ধরে রাখতে পারি। ফেরামন ট্র্যাপ বলে যে ট্র্যাপটা পাওয়া যায়, ওটার মধ্যে এমন এক ধরনের হরমোন থাকে, একটা সুন্দর একটা গন্ধ থাকে, যে পুরুষ মাজরা পোকা বা মহিলা মাজরা পোকা ওরাও এসে ওখানে ওর মধ্যে পড়ে যায়। তো এইভাবে যদি করি, তারপর আরেকটা পদ্ধতি ছিল আগে, এটা আমাদের আবার ফিরিয়ে আনতে হবে, আলোক ফাঁদ। আচ্ছা, সন্ধ্যের পরে আলো জেলে দেয়া, নিচে জল থাকবে, তাতে একটু কেরোসিন তেল দেয়া থাকবে বালতির মধ্যে, মাঝখানে আলোটা জ্বলবে, অনেক পোকা আসবে, এসে ওই আলো দেখে আকৃষ্ট হয়ে ওখানে আঘাত পেয়ে নিচে পড়ে যাবে। এগুলো পদ্ধতিগুলো আমাদের ছিল, প্রাকৃতিক পদ্ধতি। হ্যাঁ, প্রাকৃতিক পদ্ধতি। এটার কি হবে, আমাদের কিন্তু কীটনাশকের পয়সাটা বাঁচবে, তার থেকে বড় জিনিস যেটা পাবো সেটা হচ্ছে আমাদের পরিবেশ বাঁচবে। আমরা যে ফসলটা, যে ফলটা, যে সবজিটা বিক্রি করছি বাজারে, এ তো আমাদেরই দেশের লোকেরা খাচ্ছে, আমরা কিন্তু তাদের বীজ খাওয়াচ্ছি। আমরা অসুস্থ হয়ে পড়ছি এই সমস্ত খাবার খেয়ে। আমরা এই ধরনের শাকসবজি খেয়ে আমাদের শরীরে যে হারে টক্সিন আসছে, এবং আমরা হাজার রোগে আক্রান্ত হব, এবং আমাদের কিন্তু আয়ু বেশি দিন নয়। তাহলে আপনি বলছেন যে জৈব পদ্ধতিতে জৈব সার ব্যবহার করে চাষ করতে হবে, পাশাপাশি জৈব কীটনাশকও ব্যবহার করতে হবে। কারণ জৈব কীটনাশকের সব থেকে যেটা বড় সুবিধা, আমরা কোনো পোকাকে মারছি না। জৈব কীটনাশক ব্যবহার করলে পোকাটাকে তাড়াচ্ছি। অথবা আপনি যেটা বললেন যে প্রাকৃতিক উপায় মারতে হবে। হ্যাঁ,
এবারে পোকাটাকে তাড়াচ্ছি মানে ধরুন মাজদা পোকার যে মত আছে, আমি যখন নিম তেল স্প্রে করলাম ও কিন্তু পালিয়ে যাবে, ও মরবে না। হুম, আমরা কিন্তু মারতে চাইছি না, কাউকে মারতে চাইছি না, সবাইকে নিয়েই থাকবো, কারণ এই মিত্র পোকারাই শত্রু পোকাকে খাবে। হুম, একটা মাকড়সার এমন ক্ষমতা আছে সারাদিনে 30 থেকে 35টা শত্রু পোকাকে মেরে দিতে পারে, আচ্ছা, আমরা জানি না। হুম, বিদেশে দেখা যাচ্ছে যে এক বিঘা জমি চাষ করছে, 4টে বড় বড় মাকড়সা ছাড়া আছে তার মধ্যে, বাসা বাঁধে রাখা, ওরাই রক্ষা করছে, বাইরের কোনো পোকা আসতেই দিচ্ছে না। আমাদের সেই রকম একটা পদ্ধতিতে আসতে হবে, মানে কিছু একটা হলেই ডিলারের কাছে যাওয়া, সঙ্গে সঙ্গে ওরা পরামর্শ দিয়ে দেয়। ডিলার মানে কৃষক বন্ধুরা, তারা তো আমাদের যে সমস্ত স্থানীয় কীটনাশকের কৃষিকর্মীদের দোকান কাছে, আছে, হ্যাঁ, ম্যাক্সিমাম স্থানীয় কীটনাশকের দোকানে গিয়ে ওখান থেকেই পরামর্শ নেয়। আর ওরা কীটনাশক বিক্রির জন্য একটা জায়গায় দুটো জায়গায় 3টে একসাথে 5 করে করে দিয়ে দেয়। ভালো কাজ হবে। ভালো কাজ হবে এই আশায়, কিন্তু কোনোটাই ভালো কাজ হচ্ছে না। এটা আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, পয়সা নষ্ট হচ্ছে, এবং সর্বোপরি আমরা যে ফসলটা ফলালাম সেটা আমরা যখন বাজারে দিচ্ছি আমাদেরই কেউ না কেউ খাচ্ছে। এবং তারা আচ্ছা, কিন্তু এই যে আক্রান্ত বিকল্প চাষের কথা বলছিলেন, বিকল্প চাষে আপনার সার এবং যে কীটনাশক, এটা কি বেশি পরিমাণে লাগে মানে প্রচলিত চাষের তুলনায়? বিকল্প চাষে আমরা যেসব পদ্ধতিতে বলছি, এখানে 3-4টে লক্ষ্য রেখে আমাদের করতে হবে। প্রথম কথা সেটা হচ্ছে সবথেকে আগামী দিনের বড় সমস্যা, সেটা হচ্ছে আমরা জল পাবো না, চাষ করতে পারবো না। অতএব এখন থেকে আমাদের সেই চাষ পদ্ধতি নিতে হবে যে পদ্ধতিতে জল কম লাগে, এবং সেটা হচ্ছে বিকল্প চাষ করে, বিশেষ করে ফল চাষ করলে জল অনেক কম লাগে। কেমন কম লাগে না, শাকসবজি চাষ করে যে জল লাগে তার 10 ভাগের 1 ভাগ জলে ফল চাষ হয়ে যায়। বিকল্প এটা এক চাষে বলছেন যে জল কম লাগছে, 1 নম্বর। আর যেটা বলছিলাম যে সার এবং কীটনাশক, আচ্ছা, এবারে সার বলতে আমরা জৈব সারটা বেশি করে দেব। কারণ ধরুন আমি একটা ফল গাছ লাগিয়েছি, হুম, আমার তো পুরো জমিতে সার দেওয়ার দরকার নেই, আমি শুধু যেখানটা গাছটা লাগিয়েছি সেইখানেই সারটা দেবো। তো সেখানে আমি কেন গোবর সার, ভার্মি কম্পোস্ট এবং নিম খোল, শস্যের খোল কেন দেবো না? আমার তো ওইটুখানি জায়গা লাগবে, 1.5 ফুট বাই 1.5 ফুট, ওইটুখানি জায়গা। আমি তো পুরো জমিতে ছড়াচ্ছি না, পুরো জমিতে ছড়াতে গেলে আমার প্রচুর সার লাগবে। তাহলে আমি ওইটুখানি জায়গা তৈরি করে নিচ্ছি, তার ফলে কী হবে, আমি মানে অর্গানিক সারটাই দেবো, ইনঅর্গানিক দেবো না, রাসায়নিক সার দেবো না। ফসফেট, পটাশ, ইউরিয়া না হলে হবে, কারণ ওখানে সর্ষের খোল আছে, হাড়ের গুঁড়ো আছে, রক্তের গুঁড়ো আছে, ওর মধ্যে ভার্মি কম্পোস্ট আছে, ভালো পচানো গোবর সার আছে, ভালো পচানো পোলট্রি লিটার দেওয়া আছে। অত ওর মধ্যে তো NPK, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সবই, এভরিথিং ইজ অ্যাভেলেবল, ও তো সব কিছুই ওর মধ্যে আছে। অত কেন আমার গাছটা ভালো হবে না? তাহলে আমার জল বাঁচলো, 10 ভাগের 9 ভাগ বেঁচে গেল, 1 ভাগে আমার চাষ হলো। 2 নম্বর হচ্ছে যেটা প্রত্যেকটা কৃষককে মাথায় রাখতে হবে, এই চাষ পদ্ধতিতে আমরা যে চাষগুলো করছি আমরা কিন্তু লেবার নির্ভরশীল হয়ে যাই, শ্রম নির্ভরশীলতা, এবং এমনও পরিস্থিতি হয় যে কৃষককে বাড়ি গিয়ে সেই শ্রমিককে হাতে পায়ে ধরে নিয়ে আসতে হয়। তাহলে আমরা যদি ফল চাষের দিকে একটু ঝুঁকি, তাহলে কিন্তু আমার লেবার, বিকল্প চাষের দিকে বিকল্প চাষ করে এবং সেটা ফল চাষ করে আমাদের লেবারের পেছনে ছুটতে হবে না। তাহলে 1 নম্বরে জল বাঁচছে, 2 নম্বর লেবার বাঁচছে, 3 নম্বর হচ্ছে রাসায়নিক সার বিষ আমরা টোটালি বন্ধ করে দিচ্ছি, বন্ধ হয়ে যাবে। কারণ যখন উপযুক্ত পরিমাণে জৈব সার পেয়ে যে ফসলটি তৈরি হবে, সেই ফসলের একটা রোগ প্রতিরোধ ক্ষমতাই আলাদা হবে, সে সহজে আক্রান্ত হবে না, কি রোগ কি বা পোকায়। আচ্ছা, 3টে জিনিস বাঁচলো। চতুর্থ হচ্ছে আমরা এনভায়রনমেন্টটাকে বাঁচাবো, পরিবেশ যেটা আমাদের খুব দরকার, পরিবেশটাকে বাঁচালাম, এবং আমরা যতটুকু ফসল আমরা বাজারে দিলাম, অন্তত নিজের স্যাটিসফ্যাকশন, নিজের শান্তি যে আমি কাউকে বিষ খাওয়াচ্ছি, মানে মানুষের স্বাস্থ্য বাঁচলো, মানুষের স্বাস্থ্য বাঁচবে, পরিবেশ মাটির স্বাস্থ্যের পাশাপাশি মানুষের স্বাস্থ্য বাঁচছে আর কি। এবারে এই যে ফল গাছগুলো বলছি, ফল গাছগুলো তো মানে 2-4 ফুট অন্তর নয়, দেখুন কিছু কিছু ফল আছে 15 ফুট অন্তর তার লাগানো হচ্ছে, কোনোটা আছে 8 ফুট অন্তর, তাহলে দুটো ফল গাছের মাঝখানে যে গ্যাপটা থেকে যাচ্ছে, এগুলো তো আমাদের সারা বছর সবজি হবে। অর্থাৎ বিকল্প চাষে শুধু ফল চাষ নয়, ফল চাষের মাঝখানে এই যে ফল গাছটা বড় হতে 5 বছর লাগবে, তাহলে 4 বছর তো আমি সময় পেলাম, এই মাঝখানে জায়গাটা সারা বছর সবজি করলাম। মানে বিকল্প চাষে বারবার যেটা ফিরে আসছে যে পরিকল্পনা, অফকোর্স। তো তাহলে বিকল্প চাষের ক্ষেত্রে আমরা দেখছি যে পরিকল্পনা করি চাষিরা এগোবেন বারবার করে, কিন্তু আপনি যেটা বলছেন যে জৈব পদ্ধতিতে চাষের কথা বারবার করে বলছেন, এই ক্ষেত্রে কি শুধু সুবিধাই আছে, কোনো অসুবিধা নেই জৈব চাষে? সুবিধা তো আমি অনেকগুলো বললাম, অসুবিধা একটা হতে পারে
যে আমি জৈব পদ্ধতিতে চাষ করেছি, রাসায়নিক সার বীজ দিয়ে আমি ধরুন ধান চাষ করেছি। হুম ধান চাষ করে আমার দেখা গেছে বিঘা প্রতি 22 মণ ফলন হচ্ছে, হুম কিন্তু যখন আমি জৈব পদ্ধতিতে আসবো এটা কিন্তু 22 মণ থাকবে না, কমে যাবে। কমে যাবে 12 থেকে 13, 14। হয়তো প্রথম বছরে 12 মণ হচ্ছে, পরের বছরে এটা 13-14 হবে, তারপরের বছরে আস্তে আস্তে বাড়বে। এই যে ধৈর্যটা ধরা সব চাষির পক্ষে সম্ভব নয়। আচ্ছা। সেই জন্য আমরা কি বলি যে মিক্সড ক্রপিং করুন। হুম যে জমিটা ধান করেছেন সেই জমির চারিদিক দিয়ে কিছু এমন কিছু ফসল লাগিয়ে রাখুন, ধান যেটা ঘাটতি হয়েছে সেটা ওই ফসলই পূরণ করে দেবে। আচ্ছা। অতএব আমাদের পরিপূরক ফসল একটা রাখতে হয়। সেটা কি সব ক্ষেত্রে? হ্যাঁ, তো কারণটা হচ্ছে আমাদের তো মানসিকতাটাই এরকম না। আমরা কৃষকরা চাষ করব, চাষ করে যদি আমাদের সত্যি সত্যি লস হয়ে যায় বা যদি ফলন কম হয়, কারোর ভালো লাগবে না। ভালো লাগবে না। সেই জন্য আমরা বলবো 20 বিঘা যার জমি চাষ করেন তাকে আমরা বলবো আপনি 1 বিঘা জমি করুন, আপনি নিজে পরীক্ষা করে নিন। হুম, আর ওর মধ্যেও যাতে উনি পুরোপুরি, আমি জেনেই যাচ্ছি যে এখানে ধান করলে 4 মণ কম হবে, আমি জেনে গেছি, তো ওই 4 মণটা পূরণ করারও রাস্তা আছে। ওই জমিরই চারি ধার দিয়ে এমন কিছু ফসল আমরা লাগিয়ে দেবো যেটা ধানের ক্ষতি করবে না, অথচ ওই ফসল থেকে তার একটা যে টাকাটা দরকার সেটা উঠে যাবে। তো এই বিকল্প চাষের ক্ষেত্রে তো অনেকে দেখছি যে ফুল চাষও করছেন। হ্যাঁ, এই মাঝখানে যে গ্যাপ আছে আপনি অ্যালোভেরা চাষ করুন, ফুল চাষ করুন, আনারস লাগিয়ে দিন। দুটো ফল গাছের মাঝখান দিয়ে যে লাইনটা পাচ্ছেন, হুম 7-8 ফুট চওড়া জায়গা পাচ্ছেন, হুম। ফেলে রাখবেন কেন? এগুলো করা যেতে পারে। তাহলে জৈব পদ্ধতিতে বিকল্প চাষ নিয়ে একদম শেষে আপনি কৃষক বন্ধুদের কি কি টিপস দেবেন? কৃষক বন্ধুদের প্রথমেই যেটা বলবো যে আপনারা আপনাদের মানসিকতাটাকে পরিবর্তন করুন। 2 নম্বর কথা হচ্ছে আমাদের যে বিশেষজ্ঞ যারা আছে, কৃষি বিশেষজ্ঞ, ওনারা যখন যা পরামর্শ দেবেন এটাকে বিশ্বাস করে পুরো জমি না পারেন অল্প কিছু করে নিজেরা পরীক্ষা করে নিন। 3 নম্বর বলবো যে পরিবেশের কথা সত্যি যদি আন্তরিকভাবে আপনারা ভাবেন তাহলে আগামী দিনে কিন্তু নিশ্চয়ই আপনি ছোট্ট করে এই পরিকল্পনাগুলো করবেন। কারণ আমাদের আগামী প্রজন্মের কথা ভেবে আমাদের চাষ, আগামী প্রজন্ম এই আমাদের সুন্দর পৃথিবীতে বিষমুক্ত খাবার খেয়ে বাঁচতে পারে, এইটুখানি মাথায় রাখবেন, দেখবেন যে কোনো বিকল্প চাষের দিকে আগ্রহী হবেন। মানে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা থাকতে হবে। অবশ্যই। তাহলে জৈব পদ্ধতিতে বিকল্প চাষ এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং এর ফলে আমরা শুধু আজকের দিনের জন্য না, আগামীর ভবিষ্যতের পৃথিবী এবং ভবিষ্যতের প্রজন্ম সবার জন্যই আমরা একটা ভালো দিক তুলে ধরতে পারবো আর কি। অবশ্যই। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আজকের পর্বের বিষয় ছিল জৈব পদ্ধতিতে বিকল্প চাষ। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে এতক্ষণ স্টুডিওতে উপস্থিত ছিলেন প্রাক্তন কৃষি প্রশিক্ষক রবিউল হক, কৃষি প্রশিক্ষণ কেন্দ্র নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হল। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radioju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার।
মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz community radio যাদবপুর ইউনিভার্সিটি।